প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশে সমাস থেকে প্রশ্ন প্রায় এসে থাকে। আজকে আমরা সমাস নিয়ে পড়ব, তবে এক ক্লাসে সমাস শেষ করা যাবে না। এই ক্লাসে আমরা সমাসের উপরে ধারণা নিব এবং সমাস চেনার কৌশল, সহজে কিভাবে সমাস নির্ণয় করা যায় সেটা শিখব এবং সমাসের একটি প্রকার দ্বন্দ্ব সমাস পড়ব। তো চলুন শুরু করি। প্রথমেই সমাস কি? সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। দেখেন, দুই বা ততোধিক পদের, পদ কাকে বলে? বাক্যের যে অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। ঠিক আছে, তাহলে দেখেন যে এই যে বই ও পুস্তক একসাথে মিলে হলো বই পুস্তক, তার মানে দুইটা পদ এক পদে পরিণত হয়েছে। ঠিক আছে, দুইটা পদ আপনার এক পদে পরিণত হলো। ঠিক আছে, এরপরে সমাসের এই সমাস যদি আপনি নির্ণয় করতে চান তাহলে আপনাদের কিছু সমাসের পরিভাষা জানতে হবে। সেগুলো কি? সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেখুন, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখব। এই যে উদাহরণটা মনে করেন দেয়া আছে যে বিলাত থেকে ফেরত। এই দেখেন, বিলাত থেকে ফেরত, এই পুরাটা এখানে আছে সমস্ত পদ। সমস্ত পদ হচ্ছে পুরো সমস্যমান পদগুলা মিলে যেটা হলো যে সমাস নিষ্পন্ন যে পদটা, সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। আর সমস্যমান পদ কি কি? যে যে পদে সমাস হয়। কি কি পদে সমাস হয়েছে? বিলাত, ফেরত, বিলাত থেকে ফেরত, তার মানে এই প্রত্যেকটা পদ, প্রত্যেকটা পদ মিলে আপনার সমস্যমান পদ। এরপর দেখেন এখানে বলা হয়েছে ব্যাস বাক্য। পুরা বাক্যটা বিলাত থেকে ফেরত, এই পুরাটা হলো ব্যাস বাক্য আর প্রত্যেকটা হলো সমস্যমান পদ। এরপর দেখেন পূর্বপদ। পূর্বপদ কিভাবে পদ বুঝবো? সমাসযুক্ত পদ। সমাসযুক্ত পদ কোনটা? এইটা। ব্যাস বাক্য থেকে যেটা আমরা পাইলাম সেটা হলো আমার সমাসযুক্ত পদ বা সমস্ত পদ বা কি পদ? এই যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে এই সমাসবদ্ধ পদের বা সমস্ত পদের যে প্রথম অংশটা আছে এটাকে বলা হয় পূর্বপদ, পরের যে অংশটা আছে এটাকে বলা হয় পরপদ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন সমাসের বৈশিষ্ট্য। সমাসের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? সমাস ভাষাকে বা বাক্যকে সংক্ষেপ করে, সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত, সমাসে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত পাওয়া যায়, এতে সংস্কৃত নিয়ম খাটে না, সাধারণ সমাসে বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে। দেখেন, এই যে সাধারণ যে আলোচনাগুলি আছে অনেক সময় এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, সমাসের বৈশিষ্ট্য থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। এখন কিন্তু প্রশ্নের ধরন মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেখান থেকে খুশি ওইখান থেকে প্রশ্ন করতেছে। তো দেখেন আর আপনার যেই প্রাইমারির প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে সেখানে কিন্তু আপনার সমাস নির্ণয় করতে বলবে যে এটা কি সমাস। সমস্ত পদটা আপনার দেয়া থাকবে, বলতে হবে যে এটা কি সমাস। আপনি ব্যাস বাক্য চিন্তা করে এরপরে আপনি সমাসটা নির্ণয় করবেন যে আসলে এটা কোন প্রকারের সমাসের মধ্যে পড়ে। দেখেন, সমাস প্রধানত হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। আপনারা পদ, এখান থেকে কিন্তু পদ আপনারা চিনছেন যে সমস্ত পদের বা সমস্যমান যে এই
কি সমাসবদ্ধ যে পদটা আছে তার প্রথম অংশটা হলো পূর্বপদ, পরের অংশটা পরপদ। এখন দেখেন দ্বন্দ্ব সমাসে এই উভয় পদের অর্থ কি পাবে? প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। কর্মধারয় সমাসে শুধু পরপদের অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। বহুব্রী সমাসে তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রকাশ পাবে। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। দেখেন এইখানে এটা বলছে ডক্টর এনামুল হকের মতে বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 ভাগে বিভক্ত। সাধারণত বা প্রধানত সমাস 6 প্রকার, কিন্তু এনামুল হকের মতে 4 প্রকার। কি? দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ, বহুব্রী। দেখেন তাহলে বলতে পারেন যে দ্বিগু সমাস গেল কই? দ্বিগু সমাসকে কর্মধারয় সমাস এবং কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য এই দুইটা সমাস তিনি বলেছেন যে না, এই দুইটা সমাস এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার দেখেন সমাস আমরা সহজে কিভাবে চিনব। দেখেন দ্বন্দ্ব সমাস, আপনি যদি ব্যাস বাক্যে যা থাকবে এবং থাকবে ও আর, এগুলো যদি থাকে ব্যাস বাক্যের মধ্যে, তাহলে চিনতে হবে সেটা দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস কি? সমাহার বা সংখ্যা, এই শব্দ দুইটা ব্যাস বাক্যে থাকবে। কর্মধারয় সমাসের মধ্যে যে, যিনি, যেটি এগুলি থাকবে। বহুব্রী সমাসে যার বা যাতে এগুলি থাকবে। তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে। অলুক সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পাবে না। এবার দেখেন দ্বন্দ্ব সমাস। সমাস যে 6 প্রকার তার মধ্যে প্রথম প্রকার হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বলতে জোড়া বোঝায়। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দেখেন মা বাপ, এই যে আপনার সমস্ত পদটা, এই যে মা এবং বাপ, এই সমস্ত পদ দুইটার অর্থই প্রাধান্য পাইছে। মা বাপ বলতে দুইজনকেই বুঝাইছে, মাসি পিসি দুইজনকেই বুঝাইছে। হ্যাঁ, তাহলে দেখেন প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য পেল না? উভয় পদের অর্থের প্রাধান্য আছে না? আছে তো। এবং সমাসে উভয় পদই বিশেষ্য। উভয় পদই বিশেষ্য হয় না, বিশেষণ দিয়েও হয়। যেমন দুটি বিশেষণ যোগেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। এই যে দেখেন ভালো মন্দ, তার মানে এটা উভয় পদই বিশেষ্য, এটা জানার দরকার নাই। কারণ এইখানে দুটি বিশেষণ যোগেও কি সমাস হয়, দুটি ক্রিয়া বিশেষণ যোগেও দেখেন আপনার সমাস হয়েছে, দ্বন্দ্ব সমাস। আবার দেখেন এতে শুধু এবং ও আর অব্যয়পদ ব্যবহার করা হয়। যেমন আলো ও ছায়া, আলো ছায়া, মাতা ও পিতা, মাতা পিতা। দেখেন পরস্পরের সাথে দ্বন্দ্ব আছে কিনা বা মিল আছে কিনা দেখেন তো। মাতা পিতা, মাতার সাথে পিতা, ছেলের সাথে মেয়ে, তালের সাথে তমাল, জমার সাথে খরচ। তার মানে এইভাবেই আপনি মনে রাখবেন যে দ্বন্দ্ব আছে, প্রত্যেকটা শব্দের সাথে দ্বন্দ্ব আছে বা একটা মিল আছে। হ্যাঁ, এরাই হলো আপনার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে অনেকগুলো প্রকার আছে: মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক শব্দযোগে, প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, দুটি সর্বনাম যোগে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার দ্বন্দ্ব সমাস আছে। এছাড়াও আছে অলুক দ্বন্দ্ব কাকে বলে। দেখেন ওই বলছিল শুধু এবং ও আর, এই যে দেখেন ও আছে হাতে ও কলমে। এখন দেখেন হাতের সাথে হাত ও কলম, হাত কলম, দেখেন এটা কিন্তু একটা আমার হয় না, অর্থযুক্ত পদ, কিন্তু আমার সমস্ত পদ কিন্তু অর্থযুক্ত হয় না যদি আপনি এই যে বিভক্তিটা আপনি উঠাই নেন, তাহলে বিভক্তি সহই এই সমাসটা ব্যবহার করতে হবে। এই কারণে এটা অলুক দ্বন্দ্ব। অলুক মানে হচ্ছে লোপ পাবে না। কি পাবে না? লোপ পাবে না। কি লোপ পাবে না? বিভক্তি লোপ পাবে না। হাতে, এর মধ্যে এই বিভক্তি আছে, হাত যোগ এ হাতে, কলম যোগ এ কলমে, তাহলে আছে না বিভক্তি। তাহলে এটা দেখেন এখানেও বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে, তার মানে লোপ পায় নাই। ঠিক আছে। এরপর দেখেন বহুপদী দ্বন্দ্ব কাকে বলে। 3 বা বহু পদের দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী সমাস বলা হয়। যেমন দেখেন তেল, নুন, লকড়ি, নাচ, গান, বাজনা, সাহেব, বিবি, গোলাম, একসাথে। এই শব্দগুলা কিন্তু প্রত্যেকটা কি, সমস্ত পদটা কি, প্রত্যেকটা একটা পদ। এবার দেখেন একশেষ দ্বন্দ্ব কাকে বলে। যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থাকে এবং অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে, এই কথাটা খেয়াল রাখতে হবে, শেষ পদ অনুসারে
যখন শব্দের রূপ নির্ধারিত হয়, দেখেন তো, সে, তুমি, ও আমি, তাহলে আমি অনুযায়ী কিন্তু আমরা হয়েছে, শেষ পদ অনুযায়ী শব্দের রূপ নির্ধারিত হয়েছে, সে, তুমি, ও আমি, হয়েছে কি আমরা। এখন এখানে যদি থাকতো তুমি, সে, কি, তুমি, আমি, সে, এরকম যদি থাকতো, তাহলে কিন্তু এটা কি হইতো না, দ্বন্দ্ব সমাস হতো না, এটা হয়তো তখন গিয়ে নিত্য সমাস। ঠিক আছে, এটা তখন হইতো, যদি আমিটা প্রথমে থাকতো, হ্যাঁ, সেটা যদি পরে থাকতো, যদি আমরাই মানে সমস্ত পদটা আমরাই হতো, কিন্তু সেটা তো হলো শেষ পদের রূপ অনুযায়ী হইতো না, সেই জন্য ওইটা হইতো নিত্য সমাস। হ্যাঁ, আর কিন্তু এইটা হচ্ছে এই যে শেষ পদটা অনুযায়ী সমস্ত পদটা হয়েছে, সে কারণে এটা হলো একশেষ দ্বন্দ্ব। ধন্যবাদ। এই ছিল সমাস সম্পর্কিত প্রাথমিক ধারণা। পরবর্তী যে সমাসগুলি রয়েছে, যেখান থেকে প্রশ্ন বারবারই এসে থাকে, কর্মধারায় সমাস, হ্যাঁ, তৎপুরুষ সমাস, ওইগুলি পড়বো। ওইখানে আপনাদের চমক আছে যে আপনি কিভাবে ধরবেন, কিভাবে পেশ লাগবে না। দেখবেন যে ওই যে উপমান উপমিত কর্মধারায় সমাস রয়েছে, ওখানে কিন্তু অনেকেরই পেশ লাগে এবং অনেকেই মনে রাখতে পারেন না। সেটা সহজ বইয়ের ভাষায় আছে এবং সহজভাবে কিভাবে আপনি নির্ধারণ করবে সেটাও আমি শিখিয়ে দেব। তো পরবর্তী সমাসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন এবং আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনি পেয়ে যান, সেজন্য নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।